TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। শুরুতেই সবাইকে বাংলাদেশের মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশে এরই মধ্যে এই দিবসটি উদযাপন শুরু হয়েছে। লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন সোমবার 16 ডিসেম্বর। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি নতুন করে এই মহান বিজয় দিবস উদযাপন করছে। এই দিনটি একই সাথে শোকেরও, কারণ মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। সে যুদ্ধে অগণিত মা বোন তাদের সম্ভব হারিয়েছেন। বাংলাদেশে গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের এই সপ্তাহের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। এই অবস্থায় এই বাংলাদেশের যে 53 বছর, এই 53 বছরে এই দেশের অর্থনীতিতে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে অনেক অর্জন আছে অথবা সাফল্য আছে, সেগুলো নিয়েও আলোচনা করব আজকে আমাদের আলোচনায়। যদি সম্ভব হয় এর বাইরে আমরা সিরিয়া প্রসঙ্গ দেখেছি, আমরা গত সপ্তাহে সিরিয়ায় বড় ধরনের একটি ডেভেলপমেন্ট আছে, সেখানে আমরা যেতে পারি সে আলোচনায়। আমার সাথে আছেন আজকের একমাত্র অতিথি ডক্টর M কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ রানা ভাই, কেমন আছেন আপনি? আছি, জি আপনাকে ধন্যবাদ। আমি ভালো আছি, বাংলাদেশের মানুষও ভালো আছে। ডক্টর M কবির হাসান, আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, বাংলাদেশের বিজয় দিবসের। এবং সে সঙ্গে যেটি জানতে চাইব, দেখেন কেউ কেউ বলছেন যে এখন আমরা দেখলাম আজকে বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকারি একটি সংবাদ সংস্থা, সেখানে একজন লিখেছেন, একজন বলতে আপনি চিনবেন, বদরুদ্দিন উমর, রাজনীতিবিদ, রাষ্ট্রচিন্তাবিদ, লেখক, গবেষক, ভাষা আন্দোলন নিয়ে তার দীর্ঘ গবেষণা এবং বই রয়েছে। তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, এই কথা তিনি আগেও বলেছেন, নতুন করে আবারও বলেছেন যে শেখ হাসিনা এই স্বাধীনতা যুদ্ধের কথা এমনভাবে বলতেন যেন এটা তাদের পারিবারিক ব্যাপার, তাদের পরিবারই নাকি যুদ্ধ পরিচালনা করেছে। ইতিহাসের এই আবর্জনা এখন পরিষ্কার করার সময় এসেছে। এবং তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন, তিনি হচ্ছে শেখ মুজিবুর রহমান। এইটা একটা ভুয়া কথা, আসলে তথ্য বিশ্লেষণ করে দেখা যাবে। সাক্ষাৎকারে বলা হচ্ছে, আমি সেটাই বলছি আপনাকে, 1971 সালে শেখ মুজিব এই বাংলাদেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ এবং নিজে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তিনি আরও বলছেন বিভিন্ন জায়গায় যে বাংলাদেশ যে স্বাধীন হয়ে গেছে, এই স্বাধীনতা তিনি পাকিস্তানের কারাগারে থাকার সময় জানতে পারেননি, তাকে এই খবর দেওয়া হয়নি, এরকম কথা বলছে। তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের তার এই বক্তব্যের মূল্যায়ন এবং স্বাভাবিকভাবে এই বাংলাদেশের স্বাধীনতার 53 বছর আপনার কাছে কেমন লাগছে, এগুলো জানতে চাইব। প্রথমত আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি আনন্দিত এবং আমি সবার রুহের মাগফিরাত কামনা করছি যারা এই স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন। দেখুন, এই স্বাধীনতা নিয়ে আমার বয়স এখন 61, আমি গুনে দেখলাম 1971 আমার বয়স, 1960 ছিল 8 কি 9 বছর। আমি সেইভাবে স্বাধীনতাকে দেখিনি, এতটুকুই আমার চেতনায় আছে। আমি পালিয়ে যাচ্ছি শহর থেকে,
এবং যত কিছু সূরা কেরাত আছে ওগুলো পড়ে আমি গ্রামের দিকে ফিরে যাচ্ছিলাম যার জীবন বাঁচানোর জন্য। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, যে তিনটি, যে অনেকেই বলে যে সাম্য, সামাজিক সুবিচার এবং সামাজিক মর্যাদা, এই ব্যাপারগুলো প্রতিনিয়ত মানে ভুলণ্ঠিত হয়েছে। অফকোর্স আমাদের শ্রদ্ধাভাজন বদরুদ্দীন ওমর, উনি শুধু নট, উনি ওয়েল এডুকেটেড এবং উনি একজন ভালো সাহিত্যিক। উনি বলছেন যে আমাদের স্বাধীনতার ইতিহাসকে আবার নতুন করে দেখতে হবে, আমাদের প্রকৃত ইতিহাস জানতে হবে। সামওয়ে কেন জানি মনে হয় যে আমাদের 1971-এর ন্যারেটিভটা আসলেই একটা দলীয় পর্যায়ে চলে গেছে। যে কথাগুলো পড়াশোনার মাধ্যমে আমি জানি, যারা লিখেছেন, যারা এগুলো গবেষণা করেন, আমি ইতিহাসবিদ নই, তাদের কাছ থেকে মনে হয়েছে যে যে স্বাধীনতা, যে বৈষম্যহীন, যে 71-এর ধারাবাহিকতা, আজকে যে 24-এর বৈষম্য আন্দোলনের সাথে একটা যোগসূত্র আছে। আমরা তখন হয়তো বা ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছি রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্বের কারণে, মুক্তিযুদ্ধের মাধ্যমে, কিন্তু আমরা যে অর্থে দেশ স্বাধীন করতে চেয়েছিলাম সেই অর্থে দেশ আমরা 53 বছরে স্বাধীন হয়নি। বৈষম্য আমাদের দূর হয়নি, বৈষম্য প্রতিটি জায়গায় আছে, যে কারণে আমরা পাকিস্তানের থেকে আমরা আলাদা হয়ে গেলাম। এবং এটা আমরা একদিন আলাদা হতামই, কারণ ভৌগোলিক দূরত্বের কারণে, কিন্তু তার সাথে এটাকে ত্বরান্বিত করেছে পাকিস্তানিদের, পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্যের কারণে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। আপনারা জানেন there are different books লেখা হয়েছে, কেউ ন্যারেটিভ লিখেছেন আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে, কেউ লিখেছেন অন্যদের দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে এখন মনে হয়, আমি নিজেও যদিও এখনো প্রৌঢ়, এখন আমার কাছে ক্লিয়ার না কার ভূমিকা কতটুকু। শেখ মুজিব কি স্বাধীনতা চেয়েছিলেন? 7ই মার্চের স্বাধীনতা কি যে স্বাধীনতার ডাক? আবার যে সমস্ত বইপত্র পড়ি, লেখা পড়ি, বৌদ্ধদিন অনেকেই যারা লিখেন আর কি, আসলে উনি কি ওই একীভূত পাকিস্তানের মানে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এই জন্য দর কষাকষি করতে চেয়েছিলেন? আপনারা জানেন যে 1 তারিখ, আমি বৌদ্ধদিন ওমরের ইন্টারভিউ থেকে বলছি, সাতই জায়গায় উনি বলেছেন যে উনি আসলে চাপে পড়ে এই কথাগুলো বলেছিলেন। তারপর 15 তারিখে এখানে আসলেন, 23 তারিখ পর্যন্ত শেখ মুজিবের সাথে দর কষাকষি হয়েছে। তো সবাই পালিয়ে গেলেন, উনি থাকলেন। উনি কি, সবাই এগুলো নিয়ে প্রশ্ন তুলছে, প্রশ্নগুলো কিন্তু আমার মনেও আছে, কিন্তু আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের ইতিহাসবিদদের আসলে মানে একটা সঠিক ইতিহাস তুলে ধরা দরকার। এই বৈষম্যহীন ছাত্র সমাজের আন্দোলন, অনেক মুখ থেকে আমি কথা শুনি যে 71-এর যে ন্যারেটিভ, 71-এর ন্যারেটিভ একটা দলীয় ন্যারেটিভে চলে গেছে। আর বঙ্গবন্ধু সম্পর্কে আমার কথা হলো, মানে রিগার্ডলেস হোয়াট এভার ইট ইজ, আমাদের একজন রাজনৈতিক নেতৃত্ব ছিল। উনি রাজনৈতিক নেতৃত্ব দূরে বসেও না জেনেও উনি ছিলেন, এনাকে পুঁজি করে রাজনৈতিক নেতৃত্ব। কিন্তু যারা মাঠে ময়দানে লড়েছে, যে সশস্ত্র বাহিনীর লোকজন, আপামর জনতা, তারা যেই স্যাক্রিফাইস করেছে এবং ওদের সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে। এবং যে দলটা বড় দল ছিল, যে আওয়ামী লীগ, এটা ফ্যাক্টই বলছে, তারা কিন্তু পালিয়ে ভারতে চলে গেছে, তারা আনন্দ করেছে, কিন্তু যুদ্ধ করেছে দেশের ভিতরে যারা ছিল, যারা পালিয়ে এসেছে সশস্ত্র বাহিনীর লোকজন, তারাই যুদ্ধ করেছে। কিন্তু আওয়ামী লীগের ন্যারেটিভ গত 15 বছরে সবকিছুই মানে যেন আওয়ামী লীগই করেছে, অন্য কেউ করেনি। দেশটা তো একটা মানে দল স্বাধীন করতে পারেনি। অফকোর্স রাজনৈতিক নেতৃত্বে আওয়ামী লীগ ছিল, বড় দল ছিল, কিন্তু দেশটাকে স্বাধীন করেছে মাঠে ময়দানে যারা সেক্টর কমান্ডার ছিলেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং জেনারেল জিয়া উসমানী, তাদের নেতৃত্বের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে। যে কথাটা আমার খুব লেগেছে বদরুদ্দীন ওমর সাহেবের, যে শেখ মুজিব ফিরে আসেন, অফকোর্স ওনাকে জানতে দেওয়া হতো না উনি 71-এ যে কি হয়েছে, যারা 71-এর সাথে জড়িত ছিল, ইভেন আওয়ামী লীগের লোকজন তাজউদ্দিন আহমেদ এবং যারা মানে উৎপ্রতভাবে জড়িত ছিলেন, ওনার কথাও শুনতে চাননি আসলে। তো এই জায়গায় একটা মতিভ্রম হয়েছে, যেহেতু শুনতে চাননি, হঠাৎ করে সারা জীবন ডেমোক্রেসির জন্য মানে যুদ্ধ করে যাওয়া একটা রাষ্ট্র নেতা হঠাৎ করে এক নায়কত্ব হয়ে গেলেন, সবকিছু বন্ধ করে 1975-এ নিজেকেই মানে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করলেন। এটা মানে বিফোর 1971 শেখ মুজিবের যে অবদান, এটা জাতির জন্য মানে খুবই প্রেরণাদায়ক। কিন্তু আফটার 71, দেশ স্বাধীন হওয়ার পরে আফটার 75, যে কাজগুলি শেখ মুজিব করেছেন, উনি হয়তো আর একটু ভালো করতে পারতেন।
কিন্তু এটা হয়নি। আমাদের ভাগ্যের মানে পরিহাস। ওনারও করুণভাবে মৃত্যু হলো, যেটাকে আমি সাপোর্ট করি না। আমি মৃত্যু কোনো অবস্থাতেই সাপোর্ট করি না। শেখ মুজিবকে যদি হত্যা না করা হতো, ওনাকে যদি সুযোগ দেওয়া হতো, মানে ওনার যে নেতৃত্বে এত বছরের স্যাক্রিফাইস, হয়তো আমাদের দেশের জন্য ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি ওনাকে মারা হলো। তারপরে প্রেসিডেন্ট জিয়া রহমান শাহ আসলেন, উনি দেশটাকে আবার দেখেন, ঘুরিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা জিয়া করলেন। রহমানের আগে যেটি দেখেন, আপনাকে যে তথ্য দাঁড়িয়ে রাখি, যে তাজউদ্দিন আহমদের সহকারী ছিলেন মইদুল হাসান। আপনারা তাকে চিনবেন, মুক্তিযুদ্ধের পূর্বাপর নামে যে একটি বিখ্যাত বই তিনি লিখেছেন। এবং আমরা দেখেছি যে একে খন্দকার এবং এস আর মির্জার সাথে একটি কথোপকথন রয়েছে তার। তো এইগুলো নিয়ে, তো এই বইগুলো থেকে যেটা জানতে পারছি, যে প্রতিধ্বনি, যে কথাগুলো বদরুল উমন বলছেন, সেটার প্রতিধ্বনি কিন্তু সেই বইগুলোতেও পাওয়া যায়। মইদুল হোসেনের বক্তব্যে আমরা দেখেছি। আপনি এটার সাথে নিশ্চয়ই একমত হবেন। এই যে দেখুন, আমি একটা কথা প্রায় শুনি, এবং এটা কিন্তু একনায়কতন্ত্র সারা দুনিয়ার, যারা আপনি যদি তাদের ডিএনএ অ্যানালাইসিস করেন, দেখবেন তারা কখনোই সেকেন্ড ম্যান রাখতে চায় না। আমি যতটা শুনেছি, এই যে কথোপকথন কথা বললেন, শেখ মুজিব সাহেব যখন আসলেন, রাষ্ট্রভার হাতে নিলেন, উনি কিন্তু কোনো সেকেন্ড লোকজনকে উনি সহ্য করতে পারতেন না। এবং এটা নাকি অ্যাগেইন, মানে আমি যতটুকু পড়ে জেনেছি সেটার প্রেক্ষাপটে বলছি, আমার তথ্যগত একটু অপূর্ণতা থাকতে পারে। কিন্তু সেকেন্ড ম্যান থাকার কারণে 1975-এ যখন ওনার করুণ মৃত্যু হলো, হত্যা করা হলো, এটা বড় অন্যায়। তারপরেও মানে একটা সেকেন্ড, মানে যে স্ট্রাকচার থাকার কথা, সেই স্ট্রাকচারটা আওয়ামী লীগের রইল না। তারপর অনেকদিন আওয়ামী লীগকে সাফার করতে হলো। যে কাজটা তার কন্যা শেখ হাসিনা করতে 15.5 বছর দেশ স্বাধীন করেছে, একটা সেকেন্ড পার্সন উনি রেখে যাননি। এখন অনেকেই বলে যে যদি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে চায়, সেই ধরনের নেতৃত্ব উনি তৈরি করে যাননি। এবং শুধু তাই না, এমন একটা ভীতির সঞ্চার উনি করে গেছেন, উনি যতদিন দূরে থাকুক বা কাছে থাকুক, জীবিত থাকা পর্যন্ত একটা অল্টারনেট নেতৃত্ব গড়ে উঠবে না। এবং অনেকে এটাও বলেন, যদি উনি মারা যান, তারপরে আওয়ামী লীগ আবার 15 টুকরা হয়ে যায়, অনেকগুলো টুকরা হয়ে যাচ্ছে, এটার মানে তার আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই হবে। কিন্তু এখনো যে জিনিসগুলো, যে গণতান্ত্রিক চর্চার কথা যেটা বলি আমরা, বৈষম্য বিরোধের কথা যেটা আমরা বলি, যে প্র্যাকটিস, যে ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনগুলো আমাদের ডেভেলপ হয়নি। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রযন্ত্র যেটা করলো, ওরা প্রায় বলছে আমাদের সংস্কার দরকার। কিন্তু সংস্কার একটা দীর্ঘমেয়াদী পথ। কিন্তু কিছুটা মিনিমাম সংস্কার করে যদি আমাদের ইলেকশন না করে যদি ইলেকশন দেওয়া হয়, তাহলে আবার যে লাউ সে কদু, হয়তো আওয়ামী লীগের রিপ্লেস করবে বিএনপি। তাহলে আমাদের মানুষের ভাগ্যান্য যেটা আমরা করতে চাচ্ছি, সেটা কিভাবে হবে? একটা কথা আমি প্রায় বলি, যে যারা বাংলাদেশের তরুণ সমাজ আছে, যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তাদের এখন পথ থেকে কিভাবে দেশ থেকে বেরিয়ে আসে। দেশটা থেকে ওরা থাকতে যাচ্ছে না, কারণ দেশটার এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে গত 15 বছরে, এবং এটা যদি কন্টিনিউ করে, তাহলে দেশের মেধা যদি পাচার হয়ে যায়, বৈষম্য বিরোধী আন্দোলন করে কি হবে? এবং আমাদের ইনস্টিটিউশন গুলো এতভাবে ভঙ্গুর করেছে, একাডেমিক ইনস্টিটিউশন বলি, যেহেতু আমি অধ্যাপক মানুষ, যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একে তলানিতে পৌঁছে নিয়েছে। মানে আগে যেভাবে, ইভেন আমার সময়টা তো, আমি যখন পড়াশোনা করতাম তখনও যে আমাদের একটা ধারণা ছিল, ইউনিভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করলে আমি একটা মানে অধ্যাপকের চাকরি পাবো, প্রভাষকের চাকরি পাবো, যেতে জীবনটাকে তুলতে পারবো, গড়তে পারবো। এই ধরনের চিন্তা ভাবনা এখন আর করে না, কারণ এখন দলবাজি এবং শিক্ষার যে মান নেমে যাচ্ছে। 30 বছরের আমার ডেটা দিয়ে আমি বলতে পারি, প্রতি বছর আমি অন দি অ্যাভারেজ একজন করে বাংলাদেশ থেকে ছাত্র নেছি, মানে স্কলারশিপ দিয়ে পিএইচডি করার জন্য। প্রতি বছর ওদের সেকুলার ডেক্লাইন হচ্ছে ওদের কোয়ালিটি নিয়ে। আমি যখন কম্পেয়ার করি সার্কের অন্যান্য কান্ট্রিগুলোর সাথে, স্পেশালি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া একটা কাজ ভালো করেছে, ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতির সাথে জড়িয়ে দেন। বাংলাদেশে বিএনপি বলেন, অথবা আওয়ামী লীগ বলেন, অথবা জামাত ইসলামী বলেন, কেউ তাদের ছাত্র শক্তি দ্বারা নিজেরা মানে চলতে পারে না। এটা কেন হলো? এটা তো হওয়ার কথা ছিল না। ছাত্ররা নিজেদেরকে তৈরি করবে ভবিষ্যৎকে বিনির্মাণের জন্য, তারা একজন রাজনৈতিক হবে, কিন্তু ওদের ছাড়া আমরা কোনো দলই চলতে পারি না। এই অবস্থাটা আসলে চেঞ্জ হওয়া দরকার, কারণ এটা হলো আমার ফিউচার মানব সম্পদ। এই যত ধরনের সংস্কারের কথা বলেন, এই সংস্কারটাকে ভালোভাবে করতে হবে। আমি কিন্তু আজ পর্যন্ত, আমি শিক্ষা সংস্কারের কোনো একটা নিয়ে দেখলাম না। আমি শিক্ষানীতির কথা বলতেছি না। শিক্ষানীতি যেটাই আপনি করেন না কেন, এটাও যদি ঠিকভাবে করেন,
মানে পড়ানো হয়, প্রয়োগ করা হয়, রিসোর্সে আনা হয় এবং আমাদের জিডিপির একটা সিগনিফিকেন্ট পোর্শন দেওয়া হয়, তারও একটা আউটপুট ভালো হয়। এবং বলা হয় যে 30 বছর লাগে একটা জেনারেশন তৈরি করতে। আমরা কিন্তু অলরেডি অনেক পিছিয়ে গেছি। আমাদেরকে এই জায়গাটায় একটা সংস্কারের একটা ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের ছাত্ররা বড় হয়, পুষ্টি নিয়ে বড় হয়। আপনি জানেন তার সাথে জড়িত আমাদের মানে ইউনিভার্সিটির, আমি জানি না আপনি ইউনিভার্সিটি হলে ছিলেন কিনা, মানে আনফর্চুনেটলি যে কথা শুনি যে খাওয়া দাওয়ার যে অবস্থা, এটা ইয়াং তাদের শারীরিক বৃদ্ধি হবে, মানসিক বৃদ্ধি হবে, এই ব্যাপারগুলো ঠিকভাবে হচ্ছে না। সো লেটস প্রে দ্যাট মানে আমি যে সংস্কার, এই যে আওয়ামী লীগ বিএনপি বাড়াবাড়ি করতেছে, এখনই ইলেকশন দিয়ে আমাদের হাতে ক্ষমতা দিয়ে যে আমরা সব ঠিক করে দেব, আমাদের যে সংস্কারের এগুলো আছে, কিন্তু এরা বুঝতে পারছে না ওরা মানুষ নিয়ে ডিল করতে হবে। এই মানুষ তো আমাদের ঠিক নেই, তাই না? যতদিন একটা গ্রহণযোগ্য লেভেলে যে ইনস্টিটিউশনগুলো ভেঙে দিয়েছে শেখ হাসিনা, এটাকে অ্যাটলিস্ট একটা স্ট্যাটাস করতে না আসা পর্যন্ত, ইলেকশন না দিলে আমাদের যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা আমরা বলছি, সেই বৈষম্য সমাজ ব্যবস্থা আমরা আসলে পাবো না। আমার আসলে ভয় হচ্ছে। আমি কিন্তু অনেকে বলে যে এই 3 মাস বা 4 মাসে কি পেলাম। 3 মাস 4 মাস কিন্তু 15 বছর জঞ্জাল দূর করার জন্য যথেষ্ট না। কিন্তু আবার যদি ইলেকশন দিয়ে মানে যে ব্যাপারগুলো আমি ঠিক বুঝতে পারছি না, আওয়ামী লীগের নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব কেন এটা দেখতে পাচ্ছে না, যে আসলেই মোহাম্মদ ইউনূসকে একটু রিজনেবল টাইম দিলে যে কাজগুলো ওদের করতে অসুবিধা হতো, এই কাজটা উনি করে দিয়ে যেতে পারেন। এই জন্য আমার মনে একটু সময় দেওয়া দরকার, যৌক্তিক সময়, অফকোর্স নট আনলিমিটেড, কিন্তু যেভাবে প্রতিদিন বক্তৃতা আমি শুনি ফখরুলের যে ইলেকশন দিয়ে চলে যাওয়া সংস্কার, আমরা অফকোর্স আলটিমেটলি সংস্কার তো রাজনৈতিক দলই করবে, তাই না? যদি রাজনৈতিক দল ফেল করছে বলে তো আজকে 24-এর যে 5ই আগস্টের যে বিপ্লব হলো। অনেকে আবার একটা কথা বাড়িয়ে বলেন যে দ্বিতীয় স্বাধীনতা। আমি দ্বিতীয় স্বাধীনতা বলতে চাই না, কারণ স্বাধীন আমরা একবারই হয়েছে, কিন্তু আমরা পথ হারিয়ে ফেলেছি। এই পথটাকে আবার ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে আমাদের সেই সোনার বাংলা যেটা আমরা সবাই স্বপ্ন দেখি, সে যেন হতে পারে। রাইট রাইট, একদম ঠিক, যথার্থ বলেছেন। আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, সেই হারানো পথই আমরা সঠিক পথ খুঁজতে চাচ্ছি, সঠিক পথ বের করতে চাচ্ছি, সঠিক পথে দেশকে নিতে চাচ্ছি। এখন আমি একটু ইকোনমিক পার্সপেক্টিভ থেকে আপনার কাছে জানতে চাইব। একজন আপনি নিজে একজন, আপনি অর্থনীতিবিদ। বাংলাদেশের বলা হয়ে থাকে, অনেকেই বলে থাকে যে পৃথিবী পেছনের দিকে যাচ্ছে না, পৃথিবী সবসময় সামনের দিকে আগাচ্ছে, মানে সবসময় উন্নতি হচ্ছে, মানুষের উন্নতি হচ্ছে। সেই অর্থে তো ঠিকই আছে। 1971 সালে বা 75, 71, 72 এই সময়টাই বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, একটি বিষয় আমরা আলোচনা করি না, 1974 সালের যে দুর্ভিক্ষ রাজনীতিতে, এটা আলোচনায় ছিল না। কারণ এটা যে দল ক্ষমতায় ছিল যারা, তাদের জন্য একটা অস্বস্তির কারণ। ফলে এই 74 সালের দুর্ভিক্ষ এই সঙ্গে আলোচনা ছিল না। সেটা আলোচনা জরুরি, সে আলোচনাটা করতে হয়। বাংলাদেশের ইতিহাসে অমর্ত্য সেনরা এই দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করেছেন, আমরা জানি। তো অর্থনৈতিক জায়গা থেকে বাংলাদেশের তো উন্নতি আছেই, সেটা আরও বেশি পরিষ্কারভাবে আপনার কাছে জানতে চাইব। সেটা কতদূর আরও সম্ভাবনা ছিল, যে রেজিম ছিল সেই রেজিমের পতন হয়েছে, তারা কতদূর এগিয়ে নিতে পেরেছে, না তাদের কারণে অন্যান্য আরও সমস্যা তৈরি হয়েছে? ডক্টর এম কবির হাসান। যে দেখুন, অর্থনীতির ব্যাপারটা অবশ্যই আমরা বাংলাদেশ অনেকটা এগিয়ে এসেছি। আমি দেশে গিয়েছিলাম, পদ্মা সেতু আমাদের একটা অ্যাচিভমেন্ট, আই মাস্ট সে। আমি নিজে গিয়েছিলাম, কারণ এটার সাথে নর্থে যে সাউথের কানেকশন আমাদের অনেক দূরত্ব কমে দিয়েছে। আপনি দেখবেন ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমাদের এই গ্রোথ মানে হয়েছে মানে জবলেস গ্রোথ। মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, কিন্তু এগুলো করবে কে, চালাবে কে? আমাদের তরুণ জনশক্তি আছে 30% যে ইউনিভার্সিটি গ্রাজুয়েট, তারা মানে আনএমপ্লয়েড, এবং সেই আনএমপ্লয়মেন্টকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে তারাই তো আমাদের জন্য অস্বস্তির কারণ হবে। কারণ এখন হেলাল হাফিজ সাহেব কিছুদিন আগে মারা গেলেন, এবং আল্লাহ তাআলা ওনার অনেকে ব্যস্ত নিশ্চয় করেন, বলেছিলেন না এখন যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। এখন যদি ইয়াঙ্গার জেনারেশন যদি কোনো কাজে ব্যস্ত না থাকে, তারা যদি তাদের মানে ক্রিয়েটিভ ফোর্সকে বা ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে মানে ইমপ্লিমেন্ট না করতে পারে, তাহলে তারা অন্যদিকে চলে যাবে, তাই না?
এখন আমাদের দেশে জব সৃষ্টি করা দরকার, সেই লেভেলের জব, এবং এটা করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার অনেকটা আমাদের তৈরি হয়েছে, এটা হেল্প করবে। কিন্তু অনেক কিছু হয়েছে যেগুলো দরকার ছিল না। এখন গ্রোথের কথা যেটা বললেন, এনি কান্ট্রি, বাংলাদেশের জন্য আমি অনেকদিন ধরে এটা মানে অবজার্ভ করছি যে আমাদের একটা বলে অর্গানিক গ্রোথ বলে একটা কথা আছে। আমাদের দেশে যদি কোনো মানে সরকারও না থাকে, যদি কোনো ধরনের প্রতিবন্ধক নেই, যে গ্রোথ ন্যাচারালি হবে মানুষের সৃজনশীলতার কারণে, ইটস অ্যাবাউট 5.5 to 6%। তো 5.5 to 6% গ্রোথ যে দলে বলা যে আমাদের বেড়ে এটা হচ্ছে, এটা কোনো কৃতিত্ব না। কৃতিত্ব হয় যদি আমি 8% নিয়ে যেতে পারি, 10% নিয়ে যেতে পারি। সেই ধরনের কৃতিত্ব আমার মনে হয় না কেউ দেখাতে পেরেছে। এবং এটা দেখানো না পিছনে একটা বড় কারণ হলো যে কথাটা স্বজনপ্রীতি, বৈষম্যহীনতা ছিল বলেই, যে মানুষের যে যার যতটা প্রাপ্য সেটা পায়নি, যার এই এই যে ক্রিয়েটিভ ফোর্সকে ঠিকভাবে চ্যানেল না করার কারণ আমরা 5.5 to 6% ট্র্যাপে রয়ে গেলাম, তার উপরে আমরা উঠতে পারিনি। তার জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় আবার নতুন করে যাত্রা শুরু করতে হবে। আমার মানে প্রায় এটা নিয়ে দ্বন্দ্ব লাগে, এটা নিয়ে ডিবেট হয়। দ্বিতীয় স্বাধীনতা না, আমরা পথ হারিয়ে ফেলেছি, পথ আবার ফিরে আসতে হবে। আরেকটা পয়েন্ট আমি উল্লেখ করতে যাচ্ছি, প্রায় আমি শুনি রিপোর্টিং এ ইনফ্লেশন নিয়ে। আসলে ইনফ্লেশন ইজ এ ভেরি ডেডলি মানে রিস্ক যে কোনো গভর্নমেন্টের জন্য। আমি একবার মানে শেখ মুজিবের আমলে, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মানে 1980s পর্যন্ত যে ইনফ্লেশন নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছিলাম, আমি আপডেট করব। ডিউরিং দি টাইম অফ মানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, it was like 40% inflation। 40% inflation মানে 72 থেকে 75 পর্যন্ত, রাইট। এবং 40% ইনফ্লেশন কিন্তু, হ্যাঁ, খাদ্য নিয়ে মানে যেটা অমর্ত্য সেন বলেছেন, এটা আসলে খাদ্যের অভাব ছিল না, এটা মানে সাপ্লাই চেইনের প্রবলেম ছিল, ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল, সবই আছে। কিন্তু ইনফ্লেশন যখন হয়, মানুষের পেটে যখন ক্ষুধা থাকে, তখন তার মাথা কাজ করে না। একই ব্যাপার কিন্তু এখন এই গভর্নমেন্টকে ট্যাকেল করতে হবে, তাদের কিন্তু এটাকে সিরিয়াসলি নিতে হবে। কিভাবে নিবে আপনি যদি বলেন, আমার কাছে সেই ফর্মুলা নেই। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি হয়তো আমি কিছু একটা বলতে পারি, এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু এই কথাটা আমি প্রায়ই শুনি। এবং এটা করার জন্য যেটা কিছু কিছু প্রস্তাব নিয়েছেন, যেমন আসলে পেঁয়াজ আমদানি করা, তারপর বিভিন্ন সোর্স খুঁজে বের করা। কিন্তু তার জন্য তো আমাদের টাকা দরকার, তাই না? আমাদের ব্যাংকগুলো খালি হয়ে গেছে, তাই না? সব টাকা নিয়ে গেছে। এখন আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাতে ঘুমান কিভাবে, এত সমস্ত চিন্তা মাথায় রেখে। আমরা ক্রিটিসাইজ করবো বড় অবস্থা, কিন্তু দেখতে হবে যে হট সিটে ওনারা বসে আছেন। আপনি তো আলাউদ্দিনের চেরাগ নেই যে ইচ্ছা করলে উনি ইনফ্লেশনকে এখন নামিয়ে দিতে পারবেন। যে কথাটা আপনাদের গভর্নর সাহেব বলেন যে আমরা মানে যে ইন্টারেস্ট রেট দিয়ে ইনফ্লেশনকে ট্যাকল করার চেষ্টা করছি, এটারও কিন্তু একটা সময় লাগে, 12 থেকে 18 মাস। উনি ঠিকই বলেছেন, এটা হলো কনভেনশনাল ইকোনমিক থিওরি। তার বাইরে ওনার কাছে তার কি চারাক আছে? একটা জিনিস আছে যে আমাদের যদি ফুড প্রোডাকশনটা বাড়ে, আমাদের যদি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমরা অলমোস্ট খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ছিলাম, এবং যদি ওইদিকে আমাদের যদি রিসোর্স, দুইটা জায়গায় আমাদের রিসোর্স আসলে চ্যানেল করা দরকার, একটা হলো এডুকেশন, আর একটা হেলথ, আর একটা এগ্রিকালচার। তিনটা জায়গায় যদি আমাদের রিসোর্স গুলো আমরা দেই, এবং এটা একটু সময় লাগবে, আমাদের কষ্ট হবে, কিন্তু ফলটা আমরা পাবো। কিন্তু এই তিনটা জায়গা যদি উপেক্ষা আমরা করি, তাহলে আমাদের অনেক অসুবিধা আছে। হ্যাঁ, আমি জানি সংবিধান সংস্কার করতে হবে, ওইটা সংস্কার করতে হবে, সবই, কিন্তু এই তিনটা জিনিস দিয়েই তো, আগে পেটে ভাত, মাথায় বুদ্ধি, শরীরে শক্তি, এই তিনটা জিনিস থাকলে সব সংস্কারই আমরা ভালোভাবে করতে পারবো। আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করবো, এবং শুধু আমার না, ওনার যারা মানে গদিতে আছেন, তারা চিন্তা ভাবনা করছেন, তারা কন্টিনিউয়াসলি ট্রাই করছেন। আমি কিন্তু ওনাদের ক্রিটিসাইজ করছি না। আমি হলে কি করতাম, আমি যখন চিন্তা করি, দেশের লোকজন তো ভাবতে হবে যে কোত্থেকে আসবে, এরকম না যে আলাউদ্দিনের চেরাগ ওদের কাছে আছে। এই জন্য একটু সময় দিতে হবে, এবং কষ্ট আমাদের হবে আনফরচুনেটলি, কারণ এমন ভাবে দেশটাকে উনি খালি করে চলে গেছেন। এবং ওনার ইয়াতে আমি বেশ কয়েকজনের সাথে যখন আলাপ করি, আমি শিওর আপনারা আলাপ করেন, যদি এতটা অটোক্রেট ছিলেন, এরকম না যে আওয়ামী লীগের মধ্যে কিছু ভালো লোক ছিল না, চিন্তা ভাবনা করতো, ওনার সামনে গিয়ে ট্রুথ বলার মতো শক্তি কারোর ছিল না।
আমি মনে করি এই শেখ হাসিনার ফেলিওরের পিছনে শেখ হাসিনার যে অ্যাডভাইজার আশেপাশে যারা ছিল তারাও ইকুয়ালি দায়ী, কারণ তাকে সেটা ভোটটা দিতে পারেনি যে এটা করা ঠিক হয় না, এটা ভুল হচ্ছে। এবং ধরেন যে যখন গোলাগুলি হচ্ছে, অনেকে বলে যে 2000-কে মেরেছে, 20,000 পঙ্গু হয়েছে, এই গোলাগুলি বন্ধ করে উনি যদি রিজাইন করতেন, মানে উনি যদি একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট করে দিতেন নেক্সট ইলেকশন হলে, তাও তো দেশটা একটা একটা পথে যেত। কেন জানি আমার মনে হয়, আপনি হয়তো জানেন হিসাবে, এই মানে সাংবাদিক হিসাবে, যে বাংলাদেশে এখনো আওয়ামী লীগ বৃহত্তর দল, এখনো। তারপরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না, গর্তে ঢুকে গেছে, এই কথাগুলো শুনতে হয়। আমি কিন্তু আওয়ামী লীগের লোক না, কিন্তু আমি যে চিন্তা করছি কেন হচ্ছে, নেতৃত্বহীনতার কারণে। কারণ এই স্বৈরাচার কখনোই কোনোদিন ভালো কিছু আনতে পারে না। ডেমোক্রেসির মধ্যে ভুল ভ্রান্তি আছে, চড়াই উতরায়। আপনি ইন্ডিয়া পাশে দেখেন, কত ধরেন আপনি মোদীকে আপনি গালাগালি যাই করেন না কেন, ইন্ডিয়াতে ইলেকশন হয়েছে, ইন্ডিয়ার লোকজন ওদের যে মোদী তন্ত্রকে পছন্দ করে বলে মোদীকে ভোট দিচ্ছে। আপনি মনে করেন ইন্ডিয়াতে যে ইলেকশনে 90% পিওর, 10% হয়তো ভুল, কিন্তু মেজরিটি লোকজন সাইলেন্ট মেজরিটি দিতে চাচ্ছে। হয়তো কিছুদিন পরে দেখবে যে সে মোদী তন্ত্র ভালো নেই, তারপর অল্টারনেট অলরেডি শুরু হয়েছে, তাই না? 2 টার্মসে 3rd টার্মে গিয়ে কংগ্রেস আবার ঘুরে মানে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো গণতন্ত্র ইজ স্টিল এ ভেরি ভায়াবল এন্ড ইফেক্টিভ টুল অফ গভর্নেন্স। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। একনায়কতন্ত্রকে বাদ দিয়ে আমার কাছে খারাপ লাগে আওয়ামী লীগ তার জন্ম হলো। জি, একটা বিরতিতে যাব, আপনাকে একটা প্রশ্ন করবো, প্রশ্নটার উত্তর নিয়ে বিরতিতে যাব, অথবা বিরতি থেকে জেনে এসে। সেটি হচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশের এই 53 বছর ইতিহাসে কোন বিষয়টি আপনার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা কোন বিষয়টি অনুপস্থিত বা উপস্থিত? একটি হচ্ছে নির্বাচন, 3টি অপশন দিচ্ছি আপনাকে: নির্বাচন, বাক স্বাধীনতা, দুর্নীতি। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে উত্তর নিব। 7 দিনের বিশ্বে আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতিতে ফিরে এসে আবারও বাংলাদেশ সহ অন্যান্য প্রসঙ্গে আলোচনা করব। আপনারা সাথেই থাকবেন। 7 দিনের বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর কবির হাসানের কাছে, যে প্রশ্নটি করেছিলাম আপনাকে বিরতির আগে। যে দেখুন, আমি কিন্তু 3টাকে পৃথক করতে পারবো না। আপনি গণতন্ত্রের জন্য, কারণ গণতন্ত্রের ফ্রেমওয়ার্কে আপনার ইলেকশন দরকার, মানে অ্যাকসেপ্টেবল, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। এবং অ্যাকসেপ্টেবল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আপনার বাক স্বাধীনতা দরকার, কোনো জায়গায় যদি এটা না হয়। এবং এটার জন্য আপনার দুর্নীতিহীন একটা সমাজ দরকার, কারণ টাকার, কালো টাকার খেলা আপনি জানেন যে এই 3টা জিনিসকে আপনি সেপারেট করতে পারবেন না গণতন্ত্র যদি প্রতিষ্ঠান ধরেন আর কি। এবং আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা রেজিমেই, হয়তো লাস্ট রেজিমে আরো বেশি হয়েছে, 3টা জিনিসই ভুলুণ্ঠিত হয়েছে। বাক স্বাধীনতা ছিল না, আপনার বিভিন্ন ধরনের ডিজিটাল আইন করেছেন, কেউ কোনো কথা বলতে পারতো না। ইলেকশন তো নিয়ে আর কি বলবো, মানে প্রত্যেকটা ইলেকশন, 3টে ইলেকশনই ফেয়ার হয়নি। আর একটা দুর্নীতি এমন অবস্থায় চলে গেছে, এটা আনবিলিভেবল। মানে কেউ কোটি টাকার নিচে কথা বলে না। এই যে আমি একটা সিম্পলি একটা দিচ্ছি, মানে কথায় কথা শোনা আর কি। অ্যাসালাম গ্রুপ, তার তো ইসলামী ব্যাংকের 82% শেয়ার তার হাতে। সে মানে 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এখনো শুনি তার প্রেতাত্মা নাকি বাংলাদেশের যে ফিনান্সিয়াল সেক্টরে চারদিকে ঘুরে ফিরে আছে। আপনি তার লোকগুলো, কারণ সে তো একা এই সমস্ত টাকা পয়সা দেশ থেকে নিতে পারেনি, তারপর পিছনে লোক ছিল, সেন্ট্রাল ব্যাংকে ছিল, পাবলিক সেক্টরে ছিল, প্রাইভেট সেক্টরে ছিল, জুডিশিয়ারিতে ছিল, তারপরে আপনার সিভিল সার্ভিসে ছিল। এখন এই ভূতকে আপনি কিভাবে সরাবেন? দুর্নীতির কোন লেভেলে চলে গেছে, তাই না? তো এই জন্য আমি বলবো 3টা জিনিসকে সাইমালটেনিয়াসলি ফাইট করতে হবে। আপনি কি জানেন এই 3টা জিনিসের সাইমালটেনিয়াসলি ফাইট করার জন্য আমাদের 2টা ফোর্স দরকার। একটা থাকা দরকার যে ইনার ফোর্স, আর একটা আউটার ফোর্স। ইনার ফোর্স বলতে আমি বলতেছি আপনার এডুকেশন, আপনার আপব্রিঙ্গিং। আপনি দেখেন, মানে ছোটবেলা থেকে আমার বাপ মা শিখিয়ে দিয়েছে দুর্নীতি, খারাপ কাজ করো না, করো না। এই ফ্যামিলিজ ভ্যালুসটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এডুকেশন তার সাথে ইম্পর্টেন্ট, যেটা আপনার ইনার ফোর্সকে শক্তিশালী করবে। আউটার ফোর্স প্রশাসন, যে আইনের সম প্রয়োগ টু এভরিওয়ান, হোয়ারএভার আই বিলং। আমি কি সরকারি দলে বিলং করি না বেসরকারি দলে বিলং করি, আমি যদি অন্যায় করে থাকি, অন্যায়কে একইভাবে দেখা হবে। তো এই ব্যাপারগুলো সবকিছু একসাথে জড়িত। আপনি কোনটা 3টার মধ্যে প্রধান বা কোনটা বেশি জরুরি,
এটা কিন্তু আপনি আলাদা করতে পারবেন না, কারণ একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা আরেকটাকে জন্ম দেয়। আপনি যদি দুর্নীতি চেঞ্জ করতে চান তাহলে আপনার একটা গণতন্ত্র লাগবে, একটা ইলেকশন লাগবে, একটা রেসপন্সিবল একটা গভর্নমেন্ট লাগবে যে মানুষের ভোটে জিতে আসে। কারণ একটা দুর্নীতিপরায়ণ গভর্নমেন্টকে জনগণ ভোট দেবে না, কিন্তু যদি ইলেকশনটা ফেয়ার না হয়, জোর করে ক্ষমতা থাকতে এখানে আমি একটি বিষয় জানতে চাইবো। সব ঠিক আছে, সব প্রাতিষ্ঠানিক যে কাঠামোটা আছে বিভিন্ন দেশে দেশে গণতন্ত্রের চারপাশে, গণতন্ত্রকে কেন্দ্র করে যে কাঠামোগুলো রয়েছে, তো বাক স্বাধীনতা, আমি একটু বাক স্বাধীনতার কথা বলতে চাই। এই কারণে যে পশ্চিমা দেশগুলোতে আপনি দেখছেন খুব নিবিড়ভাবে, আপনি নিজে আমেরিকায় থাকেন, যেভাবে বাক স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়, তাদের সংবিধানে, তাদের আইনে, তাদের বিধানে যেরকম গুরুত্ব পেয়েছে, সেরকম গুরুত্ব কি বাংলাদেশের সংবিধানে দেওয়া হয়েছে? বাংলাদেশের সংবিধানে গুরুত্ব দেওয়া হচ্ছে মৌলিক অধিকার, 5টি অধিকার, এরকম গুরুত্বপূর্ণ অধিকার আছে। সংবিধান সংস্কার বিষয়ক কমিশনও আছে, অন্যান্য কমিশনের মতো তারাও কাজ করছে, কিন্তু তাদের বাক স্বাধীনতার উপরে গুরুত্ব কতখানি দেওয়া উচিত, বা বাক স্বাধীনতা আসলে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে, যদি বাক স্বাধীনতা একমাত্র নিশ্চিত করা যায় যে সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে, লোকজন সেই সম্পর্কে কথা বলবে, বিশেষজ্ঞ মতামত দেবে, বা সরকারের নির্বাহী বিভাগ একটা আদেশ দিয়েছে, একটা উদ্যোগ নিয়েছে, সেই বিষয়ে কথা বলবে, পত্রিকার লিখবে, তার ব্যক্তিগত মতামত দেবে, প্রাতিষ্ঠানিক মতামত দেবে, এই জায়গাগুলো, এই স্পেসগুলো কতখানি গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? না, আপনি ওইভাবে যদি প্রশ্ন করে থাকেন তাহলে ডেফিনেটলি আউট অফ 3 বাক স্বাধীনতা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু কথা হলো বাক স্বাধীনতাকে কে মানে সুরক্ষা দেবে, তাই না? আপনি বাক স্বাধীনতা, আপনি যদি একটা কালচারটা এরকম হয় যে আপনি সত্যি কথা বললে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না, তাহলে আপনি চেপে যাবেন, তাই না? আপনি কি মনে করেন যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা রাঘব বোয়াল, মানে সবাইকে ইচ্ছা করে দুর্নীতি করেছে? 90% ওয়াজ ফোর্সড টু, অথবা তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য, তাদের মানে জীবিকা ঠিক রাখার জন্য তারা এটা করেছে। কিন্তু 10% যারা এটা করেছে তারা তো সুরক্ষা পেয়েছে যে আমাদের এস্টাবলিশমেন্টে, তাই না? সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদেরকে মানে প্রোটেকশন দিয়েছে, কিন্তু প্রোটেকশন দেয়নি যারা নিচের দিকে আছে, তারা জীবন বাঁচানোর জন্য এটা করেছে। এখন বাক স্বাধীনতার যে ইয়াটা আমেরিকান, যেহেতু আপনি আমেরিকার কথা আনলেন, এখানে তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, বাক স্বাধীনতা, আমি মানে যে কাউকে আমি গালাগালি করতে পারি, গালাগালি বলতে আমি ডিবেট করতে পারি। প্রেসিডেন্ট ট্রাম্প এত বেশি হম্বিতম্বি করছে, তাকে নিয়ে আমি কথা বলতে পারি। প্রেসিডেন্ট ট্রাম্পের বাপেরও সাধ্য নেই আমাকে এসে তুলে ধরে নিয়ে যায়, কিন্তু সেটাকে আপনি পারতেন গত 15 বছরে কোন একটা কথা বলে? এটা পারতেন না। তাহলে এটা কিন্তু কনস্টিটিউশনের যে মৌলিক অধিকার তো এটা, তাই না? হয়তো বা সেই সুস্পষ্টভাবে লেখা নেই, কিন্তু মৌলিক অধিকারকে মানে পদদলিত করেছে, এবং এটাকে আবার কভার দিয়েছে জুডিশিয়ারি, তাই না? কারণ জুডিশিয়ারি তার আন্ডারে ছিল, নট অনলি লোয়ার লেভেল জুডিশিয়ারি, হায়ার লেভেল জুডিশিয়ারি আপ টু দি সুপ্রিম কোর্ট, তাই না? এটা বলা দুঃখজনক। এই যে কথা বলার, আমেরিকা কেন ভালো লাগে জানেন আমার? আমি কথা বলতে পারি, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি সবকিছু নিয়ে কথা বলতে পারি। কথা বলার কারণে আমেরিকা ইজ এ প্র্যাগম্যাটিক সোসাইটি। যেহেতু কথা বলতে পারে বলে মানুষ একটা সমস্যা হলে সমাধানে একটা মানে সলিউশন খুঁজে পায়। এই জিনিসটা বাংলাদেশের যেহেতু কালচারাল প্রেক্ষাপট ডিফারেন্ট, আপনি কোনটা ধরবেন আগে, তাই না? আপনার একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা থাকতে হবে। এটা করতে হলে আপনার ইলেকশন ঠিকভাবে হতে হবে। ইলেকশন ঠিক হতে হলে আপনাকে মানে কথা বলার রাইট দিতে হবে, আপনাকে প্রসেশনের দায়িত্ব দিতে হবে। এই যে ধরেন মানে শান্তিপূর্ণ মানে প্রসেশন করা, বক্তৃতা দেওয়া, এগুলো তো রাইটস এর ব্যাপার, তাই না? এই রাইটস আপনার 15 বছর আপনি দেখেননি, তাই না? এটা যদি আওয়ামী লীগের হয় তাহলে ইউ গেট দি গ্রিন সিগন্যাল, এটা যদি বিএনপির হয় কোনো ধরনের গ্রিন সিগন্যাল নাই। জামাত ইসলামের গত 15 বছর তার হেডকোয়ার্টার বন্ধ রেখেছে। জামাত ইসলামের কি অন্যায় ছিল, তাই না? তো এই ব্যাপারগুলো যে আপনি যখন রাইটস এর কথা বলেন, এটা কিন্তু আমাদের নির্মোহভাবে হতে হবে। দেখুন, আমরা সবাই কিন্তু পলিটিক্যাল অ্যানিমাল, আমাদের প্রত্যেকের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, আমাদের একটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আমাদের যেটা বড় অভাব, আমাদের পরমত সহিংসতার বড় অভাব। আমি আপনার সাথে ডিসএগ্রি করতে পারি, কিন্তু আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, এই কথাটা আমি কিন্তু বলতে পারি। আমেরিকাতে, আমেরিকান সমাজ ব্যবস্থায় এই জিনিসটা আছে,
এরা কিন্তু আপনার খুব ফাটাফাটি হচ্ছে, কিন্তু আই রেসপেক্ট ইউ, কিন্তু ইট ডাজ নট লিড টু ডিস্ট্রাকশন। কিন্তু আমাদের দেশে 0-1 ডিজিটাল, ইদার উইথ মি অর এগেইনস্ট মি। তুমি যদি বিএনপি করো, বিএনপির লাইনে কথা বলতে, আপনি বিএনপি যারা করে যে নেতারা যদি কোনো ধরনের মানে ক্রিটিসাইজ করে তাদের ইয়াকে কনস্ট্রাকটিভ, সেটা ওরা নিতে পারে না। এই নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। নেওয়ার ক্ষমতার জন্য যে আমাদের যে সোশ্যাল ক্যাপিটাল দরকার, এই সোশ্যাল ক্যাপিটালটা বিল্ড করার জন্য সবারই দায়িত্ব আছে। শুধু আপনার ফ্যামিলির থেকে দায়িত্ব আছে, আমাদের এডুকেশন ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব আছে, আমাদের ধর্মীয় ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব আছে। তৈরি হচ্ছে সেটি হচ্ছে এই বাক স্বাধীনতার কনটেক্সট থেকে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বাক স্বাধীনতা কতখানি গুরুত্বপূর্ণ আমি বলছি এই কারণে যে বাংলাদেশের আদালত তার দেশ আওয়ামী লীগের প্রধান যিনি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে এবং প্রচারও করা হচ্ছে না। তো এবং তারা ছাত্রলীগ নিষিদ্ধ রয়েছে, তার দলের নেতাকর্মীরাও আত্মগোপনে রয়েছে, তারা কেউ কিছু বলছে না। এই অবস্থায় তাদের বাক স্বাধীনতা এই কনটেক্সটে রক্ষা করা জরুরি নাকি তাদেরকে দমন জরুরি? না, আমি দেখুন মানে দুটো ব্যাপার। তারা কিন্তু বাক স্বাধীনতা দমনের চেষ্টা করেছে, যেমন ওই ছাত্রদের হত্যা করার যে বিষয়টি 2000 বললেন আপনি, মানে কি তাদের তো একটা মতামত ছিল ছাত্রদের, রাইট? সেই মতামত উপেক্ষা করা হচ্ছে, দমনের চেষ্টা করা হচ্ছে, হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, করে এখানে এসছে, তাই তো? এই অবস্থায় তাদের বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন। দেখুন, যখন এখন ফার্স্ট অফ অল আমি কোনো কিছু নিষিদ্ধের বিপক্ষে, যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আমি এটার বিপক্ষে। কিন্তু যে কনটেক্সটে এটা হয়েছে, এটা আই হোপ ইটস এ টেম্পোরারি। এখন দুটো ব্যাপারকে সেপারেট করতে হবে। শেখ হাসিনা ইজ এ নট কনভিক্টেড, সে চার্জড আসামি, সে গণহত্যার একজন আসামি। সে এখন গণহত্যার আসামি একটা অন্য দেশে গিয়ে সে একটা দেশের যখন সার্বিক পরিস্থিতি থেকে ঘোলাটে করার জন্য সে বক্তব্য দেয়, সেই জায়গায় যদি কোর্ট কোনো ধরনের মানে কনস্ট্যান্ট আরোপ করে, সেটার আমি বিপক্ষে না। কিন্তু মনে করেন এক দেশের ভিতরে আমাদের আওয়ামী লীগের আছে, আমি করি হ্যাঁ এটা অন্যায় হচ্ছে, তার কিন্তু বাক স্বাধীনতা আমি নিয়ে যেতে পারবো না, তাহলে একই হইলো, তাই না? তাহলে আমাদের এই মানে পরিবর্তন কি লাভ হলো যে আমরা একটা দলকে চুটি চেপে ধরি? কিন্তু শেখ হাসিনা আরেক দেশে গিয়ে পালিয়ে গিয়ে নিজের দেশের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো করছে, দেশের মধ্যে অস্বস্তি সৃষ্টি করার চেষ্টা করছে, কমিউনাল রাইট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেই জিনিসটা আমি ডেফিনেটলি এগেইনস্টে। এবং এইটার পিছনে তো আমাদের পররাষ্ট্র বিষয়ক যারা মন্ত্রণালয় কাজ করছে, কিন্তু ইন্ডিয়ার একটা রোল আছে যে ইন্ডিয়া শুড, ওকে আমি তোমাকে আশ্রয় দিয়েছি, তুমি চুপচাপ থাকো, কোনো ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট করতে দিও না। ইন্ডিয়ারও একটা রোল আছে। তো এইটা তো আপনি বুঝতেই পারছেন যে এটার পিছনে একটা পলিটিক্যাল সাইড আছে। কিন্তু মোদ্দা কথা, সাদা কথা যদি বলেন, বাক স্বাধীনতা, ডাজ আওয়ামী লীগের বাক স্বাধীনতা থাকবে কিনা? ডেফিনেটলি থাকবে। আমি যদি আওয়ামী লীগ করে থাকি, আমি কি কথা বলতে পারবো? কেউ যদি আমার বিরুদ্ধে মানে কোনো অন্যায় করে থাকে, অথবা আমার কোনো সরকারের কোনো নীতি ভালো না থাকে, আমার কি রাইট থাকবে? অফকোর্স আমার থাকবে। এই জন্যই তো আমাদের পরিবর্তন এনেছে, যাতে আমরা সবাই কথা বলতে পারি। মানে একটা জিনিস আমার ভালো লেগেছে, জামাত ইসলামের আমি ডাক্তার শাফিকুর রহমান, উনি বলেছেন কথাটা, যদিও কেউ পছন্দ করেনি, ফেসিস না বলতে, কারণ আমরা একই পরিবারের সদস্য, আমাদের ভুল হয়েছে, আমরা ঠিক হব। এই যে মানে ঠিক করার, নিজের এক ফ্যামিলি হিসাবে নিজেকে ভাবার, আমরা তো সবাই একজন না একজনের আত্মীয়। আপনি দেখবেন একই ফ্যামিলিতে একজন আওয়ামী লীগ করে, বিএনপি করে, ছাত্র ইউনিয়ন করে, তো সবাইকে মিলে একটা ফ্যামিলির মেম্বার হিসেবে আমাদের থাকতে হবে। আমাদের সে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ভ্রাতৃত্ব থাকতে হবে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছিল এরকম, আমি যতদিন বাংলাদেশে ছিলাম, আমার জীবনের 2/3 আমেরিকাতে, 1/3 বাংলাদেশে, আমি কখনো কমিউনাল কোনো ফিলিং দেখিনি। আমি একটা শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরে, সব কিছুতে আমি নেভার সিন দ্যাট। যখন আমি এই ধরনের মানে ভুয়া রিপোর্ট আসে, আমি নিজে অবাক হই, মাঝে টেলিফোন করি, বলে যে এই সব কিছু ভুয়া। তো এইটার জন্য তো একটা যদি রাষ্ট্র যেখানে অটল অবস্থা, একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি মানে সরকার না, যদি কোর্ট কোনো ধরনের কনস্ট্যান্ট আরোপ করে, সেটার এগেইনস্ট না। কিন্তু ঢালাও ভাবে আমি আওয়ামী লীগ বলে কথা বলতে পারবো না, আমি ছাত্রলীগ বলে কথা বলতে পারবো। ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে, ফাইন, তার মানে আমি ছাত্রলীগের আর কেউ না? আমি তো একজন দেশের জনগণ, তাই না?
হয়তো আমার পূর্ব পরিচয়, আমি এক ছাত্রলীগ, এক আওয়ামী লীগ, কিন্তু আমার কথা বলার রাইট দিতে হবে। এটা যদি না দেই, আবার ওই একই জিনিস হবে, একই জিনিস যেটা আওয়ামী লীগ করেছিল অন্যান্য দলের কিন্তু বিরুদ্ধে। নিশ্চয়ই আপনি চাইবেন, যেটি অন্যরাও বলছেন, যে একটা তারা যে অপরাধ করেছে নেতাকর্মীরা, তাদের বিচারের মধ্য দিয়ে সামনে আসতে হবে। যদি বিচার ডেফিনেটলি করতে হবে, বিচারের মধ্যে আগাতে হবে, তারা ভুল করলে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে, বা তাদের সুযোগ দিতে হবে। উই হ্যাভ টু গিভ দেম এ সেকেন্ড চান্স, অফকোর্স। কিন্তু বিচার হতেই হবে। 2000 লোককে একটা স্বাধীন দেশে এমনি মেরে ফেলা, 20,000 বিভিন্ন পঙ্গুত্ব বরণ করা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এটা কোনোভাবে ব্যাখ্যার যোগ্য না। মানে যে অন্যায়টা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ এস্টাবলিশমেন্ট করেছে, ডেফিনেটলি তাদের বিচার হওয়া দরকার। যারা রুই কাতলা যেগুলো করেছে, অর্ডার দিয়েছে, সরাসরি জড়িত ছিল, কিন্তু ঢালাওভাবে আওয়ামী লীগকে আপনি কেন কনভিক্ট করতে যাবেন? সেটা আমি করব না। জি, আমরা আজকের এই যে অনুষ্ঠানটি, সেটি বাংলাদেশ নিয়েই এখন পর্যন্ত আলোচনা করলাম। বাংলাদেশের মানে আগামী একটি খুবই এক কথায় জেনে শেষ করব, যেহেতু বিজয় দিবস, আমাদের আপনার কাছে আসার কিছু শুনতে চাই। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে আগামীতে কীরকম সম্ভাবনা দেখছেন? দু একটি কথায় বলবেন, আমরা শেষ করব অনুষ্ঠান। না, আমি এই সম্ভাবনা এই শর্ট টার্মে দেখতে পাচ্ছি না। কারণ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যখন হয়, তখন একটা রাজনৈতিক সরকারের সাথে চুক্তি হয়। এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা না সাংবিধানিক সরকার। কি ধরনের সরকার? মাঝে মাঝে নিজে অবাক হই, এটা কি বিপ্লবী সরকার, অন্তর্বর্তীকালীন সরকার? মানে একটু বৈধতা দেওয়া হয়েছে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশের যদি ইন্টারনাল কন্ডিশন স্টেবল না হয়, একটা রাজনৈতিক সরকার না আসে, তার আগ পর্যন্ত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেভাবে আসবে না, আমি মনে করি আসবে না। সুতরাং ইন অর্ডার টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্ট, হয়তো আমরা লোন পাবো, বিভিন্ন দেশের সঙ্গে সাহায্য করবে, সেটা অন্য ব্যাপার, আমাদেরকে দাঁড়ানোর জন্য। কিন্তু যারা ব্যবসাপাতি করার জন্য ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তারা রাজনৈতিক স্থিতিশীলতা চায়, একটা স্টেবল গভর্নমেন্ট চায়। এটা হওয়ার আগ পর্যন্ত আমি সম্ভাবনা দেখছি না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাংলাদেশ প্রসঙ্গে সামনে অনেক সুযোগ আছে, সেগুলো আলোচনা করব অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ডক্টর এম কবির হাসান, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অনুষ্ঠান শেষ করছি। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং বিশ্বে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।